আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 22, 23, 24 এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি সাংইউ তাদের দুজনের কথা শুনে ফেলেছিল। এখানে সে তাদেরকে কোনো কিছু না বলেই নিজের ঘরে ফিরে যায়। ঘরে ফিরে গিয়ে সে ইউয়ানের বাবা মায়ের এবং তার পরিবারের মৃত্যুর আসল রহস্য সম্পর্কে জানার জন্য বই পড়তে শুরু করে। সে তার পরিবারের ইতিহাস পড়ে জানতে পারে তার পরিবারের 58 জন সদস্যকে একদিনেই মেরে ফেলা হয়েছে। এটা শুনে সে বুঝতে পারে তার আগের জন্মে যেভাবে তার পরিবারের সকল মানুষদেরকে মেরে ফেলা হয়েছিল, এই জন্মে ইউয়ানের পরিবারের সঙ্গেও একই কাহিনী ঘটেছে। সে বুঝতে পারে এবারের জন্মে ইউয়ান তার পজিশনে আছে আর সেই ইউয়ানের পজিশনে আছে, মানে তাদের দুজনের গল্প এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে তার শরীর অসুস্থ হয়ে পড়ে আর তার মুখ থেকে রক্ত বের হয়। তখন ইউয়ান এসে তাকে একটা ঔষধ দিয়ে বলে সে যেন ঔষধটা খেয়ে নেয়। সে জানতো এই ঔষধের ভেতরে বিষ মেশানো আছে, এজন্য সে বলে আমি এটা খেতে চাই না। কিন্তু ইউয়ান তাকে রিকোয়েস্ট করে বলে এই ঔষধ তাকে খেতেই হবে, নয়তো সে সুস্থ হবে না। এটা শুনে সে বলে ঠিক আছে আমি ঔষধ খাবো, তাহলে তুমি আমার জন্য একটা কাজ করে দাও, তুমি আমার ভ্রু এঁকে দাও। তার কথা মতো ইউয়ান এখন তার ভ্রু এঁকে দিচ্ছিল। তখনই তার আগের জন্মের কথা মনে পড়ে যায়, যখন ইউয়ান তাকে অনেক ভালোবাসতো আর প্রতিদিন তার ভ্রু এঁকে দিত। এখন সে তার সার্ভেন্ট ইউয়ানকে বলে তুমি কি প্রতিদিন আমার জন্য এভাবে ভ্রু এঁকে দিতে পারবে? এটা শুনে ইউয়ান তাকে ইগনোর করে বলে আপনার ঔষধ ঠান্ডা হয়ে যাচ্ছে, জলদি খেয়ে নিন। তখন তার অনেক খারাপ লাগে আর এরপরে সে ওই ঔষধ একবারেই সবটুকু খেয়ে নেয়। আজকে অনেক আনন্দের দিন ছিল, এজন্য সেই রাজ্যটিকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল। তারা দুজন উঁচু জায়গায় বসে সুন্দর সুন্দর আতশবাজি দেখছিল। সাংইউ তখন তাকে উদ্দেশ্য করে বলে মানুষ বলে লাইফ নাকি অনেক দীর্ঘ হয়, কিন্তু জীবনটা আসলে এতটাও বড় না। একদিন না একদিন আমরা সবাই মারা যাব। এটা বলেই সে অসুস্থ হয়ে জ্ঞান হারায়। যখন তাকে চেক আপ করা হয় তখন রাজবৈদ্য বলে রানীকে আর বাঁচানো সম্ভব না। এটা শুনে তো জিফেং অনেক বেশি অস্থির হয়ে যায় আর সানচা এটা শুনে অনেক খুশি হয়ে যায়। সেই দিন রাতে যখন সেনাপতি রানীর সঙ্গে কথা বলতে যায় তখন সে দেখতে পায় রানী মারা গিয়েছে। রানী সাংইউ যেহেতু মারা গিয়েছে এজন্য রাজ্যের আসন ফাঁকা হয়ে যায় আর সেই রাজ্যের আসন দখল করে বসে সানচা। এই রাজ্যের আসন পাওয়ার জন্যই সানচা এত কিছু করেছিল। এখন যেহেতু সে রানী হয়ে গিয়েছে এজন্য সে ইউয়ানের সঙ্গে দেখা করে বলে আমি তোমার পরিবারকে নির্দোষ প্রমাণ করব, কিন্তু এই জন্য প্রথমে আমাকে বিয়ে করতে হবে তোমার। এটা শুনে ইউয়ান বলে কিন্তু এটা তো আমাদের শর্তে ছিল না। কিন্তু বর্তমান রানী সানচা তাকে বলে আমি এখন এমন একটা ক্ষমতা পেয়েছি, এই ক্ষমতার বলে আমি যা ইচ্ছা তাই করতে পারি। এদিকে জিফেং এর কাছে একটা চিঠি আসে, যে চিঠিতে লেখা ছিল বর্তমান রানী সানচা পরিকল্পনা করে আগের রানী সাংইউকে মেরে ফেলেছে। এখন আমরা দেখতে পাই সাংইউ আসলে মারা যায়নি, তাকে সানচা একটা জেলখানায় বন্দি করে রেখেছিল আর সে তাকে এমন একটা ঔষধ খাইয়েছিল যার কারণে তাকে দেখে মনে হচ্ছিল সে মারা গিয়েছে। কিন্তু সানচা তাকে এত সহজে মারবে না। সে এখন ইউয়ানকে তার সামনে নিয়ে এসে বলে আমরা দুজন খুব দ্রুতই বিয়ে করতে যাচ্ছি আর তুমি এখন তার হাতেই মারা যাবে। ইউয়ান এখন একটা চাকু নিয়ে তাকে মারতে সামনে এগোয়। তখন সাংইউ তাকে সাবধান করে বলে সবসময় তুমি যেটা দেখতে পাচ্ছ অথবা শুনছো সেটাই সত্যি নয়। এটা শুনে ইউয়ান থেমে গেলে সানচা তাকে পেছন থেকে বলে কি হলো, তুমি কি তোমার পরিবারের খুনিকে মারতে চাও না? এটা শুনে সে রেগে তার বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। তখন সাংইউ কাঁদতে কাঁদতে তাকে শুধু একটা কথাই বলে ভবিষ্যতে যাই হয়ে যাক না কেন, সে যেটাই জানুক না কেন, সে যেন কখনো না পস্তায়, সে যেন তার জীবন অতিবাহিত করে সুখে শান্তিতে। এটা বলা মাত্রই সানচা তার হাত ধরে এমন জোরে তার বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয় যে সে ওখানেই মারা যায়। ইউয়ানের চোখের সামনে সাংইউ সেখানেই মারা যায়। পরদিন সকালে জিফেং তার বউকে নিয়ে বেরিয়ে যায়। সে এখন আর এই রাজ্যে থাকতে চায় না, সে তার স্ত্রীকে নিয়ে নতুন করে বাঁচতে চায়, অন্য কোথাও গিয়ে সংসার বাঁধতে চায়। কিন্তু যাওয়ার আগে সে একবার ইউয়ানের সঙ্গে দেখা করে যায় আর তাকে একটা চিঠি দিয়ে বলে এটা আগের রানী সাংইউ এর রেখে যাওয়া একটা প্রমাণ। সে হয়তো মৃত্যুর আগে চেয়েছিল তোমাকে এই সত্যিটা জানাতে। আসলে তোমার পরিবারের আসল খুনি সাংইউ নয়, বরং সানচা। সানচা পরিকল্পনা করে এবং ষড়যন্ত্র করে তোমার পরিবারের সব মানুষকে মেরে ফেলেছিল আর এখন পর্যন্ত সে তোমাকে ব্যবহার করে আসছে এই পজিশন পাওয়ার জন্য। এটা শুনে ইউয়ান বিশ্বাসই করতে চাইছিল না। তখন সে তাকে বলে ঠিক আছে তুমি নিজেই দেখো প্রমাণ জোগাড় করে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, আমার যা বলার তা আমি বলে দিয়েছি। এটা শুনে তো ইউয়ানের প্রচন্ড রাগ হয়। জিফেং আর ইয়ান এখন অনেক সুখী। তারা দুজন এখন নিজেদের মতো বাঁচছিল, পুরো শহর ঘুরে ঘুরে দেখছিল এবং এখানে ওখানে যাচ্ছিল।
তারা দুজন জঙ্গলেও ঘুরতে যায়। তখনই হঠাৎ ইয়ানের শরীর খারাপ করতে শুরু করে। তারা পাহাড়ের একটা চূড়ায় বসে সানসেট দেখছিল। জিফেং তাকে বলছিল, আমি তোমার সঙ্গে সারা জীবন এভাবে সূর্যাস্ত এবং সূর্য উদয় দেখতে চাই। ইয়ান যে অনেক অসুস্থ হয়ে পড়েছে সেটা বুঝতে পারছিল। ইয়ান তাকে ডুবন্ত সূর্য দেখিয়ে দিচ্ছিল। ঠিক তখনই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর জিফেং অনেক কষ্ট পায়। এদিকে সানচাকে দেখি, সে তার মৃত মায়ের স্মৃতিস্তম্ভ সেখানে নিয়ে আসে আর তার মাকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখো মা, আমি এখন রানী হয়ে গিয়েছি। আমি আর সাংইউ 2 বোন ছিলাম, কিন্তু কেন তুমি ছোটবেলা থেকে সবসময় ওকেই ভালোবাসতে আর আমাকে কেন অবহেলা করেছিলে? তোমার মেয়ে সানচাকে আমি মারিনি, তাকে তুমি মেরেছ। পূর্বে তুমি এই রাজ্যের জেনারেলের পরিবারকে অনেক ভয় পেতে। তোমাকে সাহায্য করার জন্য আমি তাদের পুরো পরিবারকে মেরে ফেলেছিলাম। ইউয়ানের পরিবারের গায়ে সেই খুনের দোষ দিয়েছিলাম আর তাদের পুরো পরিবারকে রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম। এতভাবে আমি তোমাকে সাহায্য করেছি, কিন্তু যখন ক্ষমতা দখলের সময় আসলো তখন তুমি আমাকে কি বললে? আমি অযোগ্য। এখন তুমি দেখে যাও আমি কতটা যোগ্য। এই পুরো রাজ্য এখন শুধুমাত্র আমি কন্ট্রোল করি। তার এই সব কথা ইউয়ান নিজের কানে শুনে ফেলেছিল। সে ওখানে চলে আসে। তার হাতে একটা বক্স ছিল। এটা হলো ওয়ানের মরদেহের শেষ চিহ্ন। ইউয়ান বলে, তার মানে তুমি সত্যিই সবকিছুর পেছনে ছিলে? তখন সানচা বলে, হ্যাঁ, আমি এই সবকিছুর পেছনে ছিলাম। তো কি হয়েছে? তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? তোমার কি সাহস আছে আমাকে মেরে ফেলার? এটা বলা মাত্রই ইউয়ান তার হাতে থাকা ছুরি দিয়ে তার গলা কেটে ফেলে। সানচা ওখানেই লুটিয়ে পড়ে। তখন সে তাকে ইচ্ছে মতো ছুরি দিয়ে কোপ দেয়। সানচা ওখানেই মারা যায়। এরপরে সে রক্তাক্ত হাতে বাহিরে আসে। তখন সেই রাজ্যের সকল সৈনিক মিলে তাকে আঘাত করে বসে। শেষ সময় তার সাংইউয়ের বলা একটা কথা মনে পড়ে। সে বলেছিল, সব গল্পেরই একটা শেষ আছে, আর তাদের এই গল্পেরও শেষটা হয়তো আজকে এখানেই। সে দেখতে পায় সাংইউয়ের আত্মা তার কাছে এসেছে। সে তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে এখন সাংইউকে দেখে কান্না করতে করতে বলে, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, আমি খুব দ্রুতই তোমার কাছে আসছি। এটা বলেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর তার আত্মা বেরিয়ে বাহিরে চলে আসে। এদিকে সেই জাদুর ছাতার কার্যকারিতা নষ্ট হয়ে যায় আর এর ভেতর থেকে তারা সকলেই বেরিয়ে আসে। অন্যদিকে মাস্টার যে রিচুয়াল করছিল সেটা ভেঙে যায় আর সেও অনেক আহত হয়ে যায়। যে কালো শক্তির সাহায্যে সে তাদের সকলকে ওখানে আটক করতে চেয়েছিল, সেই কালো শক্তিটাও আহত হয়ে গিয়েছিল আর তাকে বলছিল, তুমি একদমই কাজের না, দ্রুত আমাকে ঠিক করো। আমার শক্তি বাড়ানোর জন্য কিছু মানুষ নিয়ে এসো, আমাকে খেতে দাও, নয়তো আমি তোমার ভালোবাসার মানুষকে জীবিত করব না। এটা শুনে মাস্টার রেগে যায় আর তাকেই উল্টো নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়, মানে তার শক্তি মাস্টার নিয়ে নেয়। ফরমেশনের ভেতর থেকে বেরিয়ে সানচা বেশ আহত হয়ে গিয়েছিল। সে তাদের দুজনকে হাত ধরা অবস্থায় দেখে অনেক হিংসা করে। তাদের দুজনকে জঙ্গলের এক কোনায় নিয়ে আসে আর তাদেরকে আঘাত করতে চায়, কিন্তু তখনই সে থেমে যায় আর বলে, এটা আসলে তাদের দুজনেরও দোষ না, তার জীবনটাই আসলে এত দুঃখের, তার ভাগ্যটাই আসলে খারাপ। সে সবসময় চাঁদের পিছনে ছুটেছে, কিন্তু চাঁদ তো তাকেই চায় না। মানে সে ইউয়ানকে বোঝাচ্ছিল আর সে অনেক দুঃখ করছিল। শেষ পর্যন্ত সে আর তাদের কোনো ক্ষতি না করে চুপচাপ সেখানে থেকে চলে যায়। এদিকে হানসেং এর যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার পাশে ইয়ানকে অচেতন অবস্থায় দেখে তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। অন্যদিকে ইউয়ানের জ্ঞান ফিরে আসলে সে সাংইউকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তখন সে তাকে সঙ্গে করে নিয়ে যায়। সাংইউয়ের শরীর দুর্বল হওয়ার কারণে তার জ্ঞান ফিরছিল না। এজন্য সে নিজের হার্ট বের করে, যেটা স্পিরিচুয়াল পাওয়ারে ভরপুর ছিল। সে তার হার্টের স্পিরিচুয়াল পাওয়ার দ্বারা সাংইউকে পাওয়ার দিতে শুরু করে। এই পাওয়ার দেওয়ার সময় ইউয়ান সাংইউয়ের নতুন একটা রূপ দেখতে পায়। সে তার কল্পনায় দেখতে পাচ্ছিল সাংইউয়ের আসল নাম হচ্ছে ফুজু আর তার নাম ছিল চাংলি। ফুজু ছিল একটা ডেভিল ডিমন। সে অনেক শয়তান ছিল আর সে মানুষদেরকে অনেক অত্যাচার করত। তার অত্যাচারে চাংলি সাধারণ মানুষদেরকে বাঁচাতে ফুজুর সঙ্গে এসে লড়াই করছিল। এই লড়াইয়ে চাংলি অনেক আহত হয়ে যায়। তখনই ইউয়ান ভাবতে থাকে, সে এত আদিমকালের ঘটনাগুলো কেন দেখতে পাচ্ছে। এসব কিছু ভাবতে ভাবতে সে অনেক দুর্বল হয়ে যায় আর ওখানেই জ্ঞান হারায়। সাংইউয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার হার্ট এই প্রথমবার দেখতে পায় এবং অনেক অবাক হয়ে ভাবতে থাকে, তাহলে এই হার্টের সাহায্যেই আসলে ইউয়ান বেঁচে আছে, তাহলে সে আমার আসল ইউয়ান। এটা ভেবে সে এখন তার পাওয়ার ব্যবহার করে তার হার্ট ঠিক করে দেয় আর তার ভেতরের পুনরায় স্থাপন করে দেয়। এরপরে সে তাকে স্পিরিট ক্ল্যানে নিয়ে যায়। ইউয়ানের জ্ঞান ফিরে আসলে সে তাকে ঔষধ দিতে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই জায়গাটা চিনতে পারছো? সে বলে না। তখন বলে, এটা হচ্ছে আমার জন্মস্থান, এটা হলো স্পিরিট ক্ল্যান।
আমি শুধু ভাবছি যে তুমি আমাকে কিভাবে ঠিক করলে, তুমি তো সাধারণ একটা মানুষ, তাহলে তোমার কাছে আমাকে ঠিক করার শক্তি কিভাবে এলো? তখন ইউয়ান একটু থতমত খেয়ে বলে আমি জানি না। এটা বলে যখন সে উঠে যায় তখন সাংইউ তার কাছে গিয়ে বলে আমি জানি তুমি কিভাবে আমাকে ঠিক করেছো। তোমার কাছে তো তোমার হার্ট নেই, কিন্তু তোমার কাছে যেটা আছে সেটা হচ্ছে স্পিরিট স্কুল হার্ট, যেটা একটা নকল হার্ট। তোমার কাছে তোমার আসল হার্ট নেই ইউয়ান। এটা শুনেই তো সে অনেক অবাক হয়ে যায়, কারণ সাংইউ এখন তার আসল পরিচয় জেনে গিয়েছে। এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কি মনে হচ্ছে আগে কি হতে পারে সেটা দেখার জন্য অবশ্যই লাস্ট এপিসোড দেখবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।